গল্প প্রণয় প্রত্যুষের আগমন। লেখিকা রাদিয়া রাফা রুহি। তুমি আমার বাড়ির ড্রাইভার জেনেও তোমায় বিয়ে করতে চাই আমি মিস্টার সাজিদ শেখর। সাজিদ বিস্মিত হতবাক হতবিহ্বল দৃষ্টিতে তাকালো মেয়েটির পানে। এই কথাটা শোনার পর হতে বিস্ময় মুখ দিয়ে রাটিও বের হচ্ছে না তার। অবাকে তার ভ্রু যুগল সহ ললাটের 3টা ভাঁজ পড়েছে। নারী জাতির সংখ্যাগরিষ্ঠের মধ্যে এই প্রথম বোধ হয় কোনো মেয়েকে দেখছে সাজিদ যে কিনা একটা ছেলেকে বিয়ে করার জন্য এভাবে অফার করছে, সেটা মাঝ রাস্তায়। তার জানা মতে মেয়েরা লজ্জারামা হয়, বিয়ের কথা শুনলেই লজ্জায় মুখ রাখে, অথচ সামনের মেয়েটির মধ্যে সামান্যতম লজ্জার ছিটে ফোঁটাও নেই। কি সুন্দর নির্বিঘ্নে তাকিয়ে আছে তার দিকে। একজন পুরুষ মানুষ হয়ে তারই এবার যেন লজ্জার শেষ নেই। সেও হাঁ করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। তবে মেয়েটির দিকে তাকিয়ে আছে তার রূপের মহিমায় নয়। অবাকে চোখ সরাতে ভুলে গেছে। সাজিদের ভাবনার ব্যাঘাত ঘটল একটা কোমল হাতের ধাক্কা খেয়ে। মেয়েটি নিরর্গল গলায় আওয়াজ তুলে, কি হলো, কিছু বলো। হাঁ করে আছো কেন? ম্যাডাম, আপনি আমাকে এখানে ডেকেছেন এই কথাটা বলার জন্য। সাজিদ অপ্রসন্নভাবে কথাটি বলল। তার ভ্রম যেন এখনো কাটেনি। আমাকে বিয়ে করার জন্য তোমাকে কি টাকা দিতে হবে বলো? যত টাকা চাও দিব। আমরা যেটা করেছি সেটা যেহেতু আর ফেরানো যাবে না, তাই আমাকে বিয়ে করে তোমার আমার প্রতি যা যা রেসপন্সিবিলিটি আছে ফুলফিল করতে হবে তোমাকে। মেয়েটির কথা শুনে সাজিদের মনে মাথায় এবার রাগ মাথা চাড়া দিয়ে উঠল। সে বাজঝাই গলায় বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি কি ভেবেছেনটা কি আপনি আমাকে টাকার লোভ দেখাবেন আর আমি ধায় ধায় করে নাচতে নাচতে আপনাকে বিয়ে করে নিব? নেভার এভার। আমাকে অন্যান্যদের মতো লোভী ভাববেন না। ভাবলে সেটা আপনার সবচেয়ে বড় ভুল হবে। আমি আপনাকে বিয়ে করব না। আমাকে কি আপনার কোনো সস্তা পণ্য মনে হয় যে টাকা দিয়ে কিনে নিতে চাচ্ছেন? মেয়েটি কথাগুলো শুনে সাজিদের দিকে তাকিয়ে ফিকে হেসে ফিচের গলায় বলল, তোমার কি এটা হচ্ছে আমি তোমার সাথে মজা করছি? দেখো, রুশমি নেওয়ার কখনো মজা করে না। এই বিষয় নিয়ে তো একেবারেই নয়। আর তুমি কি কোনো মেয়ে নাকি যে তোমাকে সস্তার পণ্য ভাববো? আরে পণ্য তো ভাবো তোমরা পুরুষরা নারী জাতিকে। দেখুন ম্যাডাম, সব নারী জাতি যেমন এক নয় তেমনি সব পুরুষ মানুষও এক নয়। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। ঘরে একটা বোন আছে, অসুস্থ মা আজ প্রায় 5 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য আমাকে হন্যে হয়ে ছুটতে হয় একটা চাকরির জন্য। উপায় না পেয়ে ড্রাইভারের চাকরি নিয়েছি আপনার বাসায়। ড্রাইভারি করে তো আমি বিয়ে করে আপনার রেসপন্সিবিলিটি পালন করতে পারবো না। আপনি বা কেন আপনার বাড়ির ড্রাইভারকেই বিয়ে করতে চাইছেন বলুন তো? রশ্মি আঙুলের ডগা তুলে প্রতীপ গলায় বলল, আমায় তোমাকে বিয়ে করতেই হবে, সেটা যে কোনো মূল্যে। তুমি রাজি হচ্ছিলে না তাই টাকার অফার করলাম। আর তুমি যদি এমনি রাজি না থাকো যে কোনো কাগজে আমি সই করতে রাজি আছি। আমি তোমাকে অ্যাডভাইস করছি এই রোয়ার অপরচুনিটিটা গ্রহণ করার জন্য। সাজিদ হতভম্ব হয়ে গেছে মেয়েটির কথা শুনে। কতটা সন্তর্পণে তিনি কথাগুলো বলছে। হ্যাঁ ঠিক আছে, সেদিনের ব্যাপারটা নিয়ে সে খুব আপসেট ছিল, অনেক ভেঙে পড়েছিল। বতার যদি নিজের সম্মান বাঁচাতেই হতো তাহলে সে তাকে এমনি বিয়ে করতে চাইতো। কিন্তু এই বিয়েটা সে করতে চায় না বলে মেয়েটা তাকে টাকা অফার করছে। আর এই মেয়েটি এমন করে কথা বলছেন যেন তাকে বিয়ে করাটা অনেক বিশাল ব্যাপার। হাউ স্ট্রেঞ্জ।
সাজিদকে চুপ করে থাকতে দেখে রুশমি বিক্ষিপ্ত গলায় কেটে কেটে আবার বলল, ভেবে নাও মিস্টার সাজিদ শেখর, তবে তুমি সেদিন যা করেছো তার জন্য আমাকেই ভুগতে হচ্ছে। তুমি যদি সেদিন আমাকে ড্রাগ না করতে তাহলে আজ তোমাকে বিয়ে করার কথা বলতে হতো না। একজন সামান্য ড্রাইভার হয়ে আমাকে ড্রাগ করার সাহস পাও কোত্থেকে তুমি? দেখুন, আমি আগেও বলেছি আমি আপনাকে ড্রাগ করতে চাইনি। আর আমি একজনকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করতে গেছিলাম। আমি কিন্তু সেদিন আপনার জন্য যাইনি, আমি অন্য একজনের জন্য গেছিলাম। কিন্তু কোইন্সিডেন্টালি ড্রাগটা আপনার ড্রিঙ্কসের সাথে ওলটপালট হয়ে যায়। আর যা করেছিলাম সেদিন বাধ্য হয়ে করেছিলাম। এক্স্যাক্টলি তুমি আমাকে ড্রাগ করেছিলে, ইচ্ছেতে কিংবা অনিচ্ছায়। তোর শুধু আমার একার ছিল না। তুমি বা কেন আমাকে ধরতে গেলে? আমি কি বলেছিলাম আমাকে ধরে নিয়ে গিয়ে আমার বিছানায় শুয়ে দাও? তাহলেই তো এত কিছু হতো না। আর তুমি কেমন পুরুষ একটা ড্রাগ হওয়া মেয়েকে ওভাবে ধরে নিয়ে যাও? ভারী অদ্ভুত মেয়ে তো আপনি। আপনার কি কোনো সম্মান নেই নাকি? সেদিন যদি ওইভাবেই আপনাকে ফেলে আসতাম না তাহলে আমার জায়গায় অন্য কাউকে আপনি। এটুকু বলেই সে আর বলতে পারল না, কারণ পরের কথাটা মুখে আনার মতো নয়। ভীষণ অশ্রবণীয় কথাটি। সেদিনের ঘটনার পর যখন রুশমির মা সাজিদকে বিয়ে করতে বলেছিলেন, সেদিন তাকে কতটা খারাপভাবে অপমান করেছিল রুশমি। যখন ইচ্ছে হবে বিয়ে করতে চাইবেন না, আবার যখন ইচ্ছে হবে বিয়ে করার জন্য টাকা অফার করবেন। এটা তো মানা যায় না। সেদিন এনার মা পাগল হয়েছিল আর এই মেয়েটা হয়েছে। তাছাড়া সে ওই বাড়ির একজন ড্রাইভার। সে যখন দেখেছে তার মালিকের মেয়ে এভাবে বিপদে পড়েছে, এভাবে তাকে চাইলেও ফেলে আসতে পারত না সাজিদ। এটা তার বিবেক বিবেচনা, শিক্ষার মধ্যে পড়ে না। আমি আপনাকে বিয়ে করতে চাই না কারণ আমি আপনাকে ঘৃণা করি। আপনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না। আমার পুরুষদের ফালুদা বানিয়ে দিয়েছেন আপনি। কথা শেষ করে অপ্রস্তুত অপ্রসন্নতায় চোখ নামিয়ে নিল সাজিদ। তোমাকে তো আমাকে বিয়ে করতেই হবে, না হলে বন্দি করে রেখে দিব তোমাকে, হুমকির স্বরে বলল রুশমি। লিসেন রুশমি ম্যাডাম, আমি আপনার মতো এরকম একটা মেয়ের সাথে থাকতে পারবো না। যে মেয়ে মানুষকে সিম্পল রেসপেক্টটা করতে জানে না, তাকে বিয়ে করার মতো ভুল আমি করতে চাই না। এসব হুমকি আমাকে দিয়ে লাভ নেই। দেখো, আমি তোমাকে আবারও বলছি, ভেবে দেখো বিষয়টা। কারণ আমি জানি তোমার মাকে বাঁচাতে অনেক টাকার দরকার। আমি নিজ দায়িত্বে তোমার মাকে সুস্থ করে তুলব। আমি খোঁজ নিয়ে দেখেছি তোমাকে তোমার বাবা নিজের সন্তান হিসেবে মানেন না, ফেলে চলে গেছে তোমাদেরকে। আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে অনেক বেনিফিট পাবে, তুমি এটা সিওর থাকো। সাজিদ সুস্থানে দাঁড়িয়ে ব্যগ্র চোখের দৃষ্টি মেলে তাকিয়ে বলল, তা আমি আপনাকে বিয়ে করলে ঠিক কি কি বেনিফিট পাবো শুনি। আর আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? আমি তো জানাইনি আপনাকে এসবের কিছুই। ডিসগাস্টিং ফিল করলো রুশমি কথাটাই। কিছুক্ষণ ভেবে উত্তর দিল সে, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমার সমস্ত এক্সপেন্স বহন করব। আ আমি তোমার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব। তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা এমন কেউ যাকে তুমি পছন্দ করো, আমি নিজে গিয়ে দিয়ে আসবো আমাদের ডিভোর্সের পর। আর আমাদের ডিভোর্সের সময় যত টাকা আমি ডিজার্ভ করি সেটা আমি তোমাকে দেব, যাতে তোমার কোনো রকম সমস্যা না হয়। তাছাড়াও তোমার জীবনের যে কোনো সমস্যা আমি দূর করে দিতে পারবো। ট্রাস্ট মি, এই বিয়েটা তোমার জন্য ভালোই হবে। তুমি কোনো আফসোস করবে না। সাজিদ বেশ অবাক হয়ে দেখতে লাগলো মেয়েটিকে। মায়ের চিকিৎসার জোগাড় না করতে পেরে অনেক ঘুরেছে সে। সবাই তাকে শুধু ইউজ করেছে, কেউ হেল্প করেনি। লোন নিতে চেয়েছিল সে, কিন্তু তার মতো এরকম মধ্যবিত্ত ছেলেকে লোন দিতে রাজি হয়নি ব্যাংক থেকে। এত কিছু সহ্য না করতে পেরে সেদিন সে তার জীবনের সবচেয়ে বড় ভুল কাজটা করতে গেছিল।
কিন্তু তার সাথেই কেন এরকমটা হলো? তাছাড়া মেয়েটির শেষ কন্ডিশনটা শুনে একটু লোভও হলো। ডক্টর বলেছে 2 দিনের মধ্যে তার মায়ের অপারেশন না করালে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। সে পাগলের মতো টাকার জন্য এদিক সেদিকে ঘুরছিল। কেন যেন সে বিয়েটা করতে রাজি হতে চাইল। কেননা সে আপাতত তার মা বোনের জন্য ভাবতে পারবে বিয়েটা করলে। কিন্তু মেয়েটি তাকে সত্যিই সাহায্য করতে পারবে কিনা সেটা তো জানতে হবে। হাউ ইভার আগেই জেনে নেওয়া ভালো হবে বলে তার মনে হলো। তাই সে আগ্রহী গলায় জিজ্ঞেস করলো, সো আপনি কি বলতে চাইছেন? ইভেনচুয়ালি আমরা ডিভোর্সটা করব? হ্যাঁ, আমাদের ডিভোর্স হবে। কন্ট্রাক্ট ম্যারিজও ভাবতে পারো তুমি এটা। 6 মাস পর আমি তোমাকে ছেড়ে দেব। এই কেমন মেয়ের পাল্লায় পড়লো সাজিদ। নিজের মান সম্মান বলে কিচ্ছু নেই নাকি মেয়েটার? রুশমি ভারী গলায় আবারও বলল, তো তাহলে তুমি কি রাজি বিয়ে করতে? সাজিদ আবারও কিছুক্ষণ ভাবল। বিয়েটা করাটা একদিকে ঠিক মনে হচ্ছে তার মা বোনের কথা ভেবে, আবার আরেকদিকে বেঠিক মনে হচ্ছে। কারণ একজন ডিভোর্সি মেয়েকে যে সমাজে কি পরিমাণ অবহেলিত হতে হয় তা খুব ভালো করেই জানে সাজিদ। নিজের মা বোনের কথা ভাবতে গিয়ে আবার মেয়েটির সাথে অন্যায় হবে না তো? কিন্তু মেয়েটি তো স্বেচ্ছায় বিয়েটা করার জন্য অফার করছে। আর এই মুহূর্তে তার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো একটা অফার। তার মায়ের জন্য সে সবকিছু করতে পারে। নিজেকে বিক্রি করে নিজের আত্মসম্মান বলি দিতেও সে ভাববে না। তাকে এই টাকার জন্য হলেও বিয়েটা করতে হবে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি বিয়ে করার জন্য প্রস্তুত। বাট আই হ্যাভ সাম কন্ডিশন ম্যাডাম। আর সেটা আপনাকে মানতে হবে। ভ্রুক্ষেপহীনভাবে তাকালো রুশমি। ব্যঙ্গাত্মক হাসি এসে বলল, হোয়াট কন্ডিশন? কিসের কন্ডিশন? তুমি এই রুশমি নাওয়ারকে বিয়ে করতে পারছো, এই তো তোমার 7 পুরুষের সৌভাগ্য। তুমি জানো এই রুশমি নাওয়ারের পেছনে কত শত ছেলের লাইন পড়ে আছে? অপ্রসন্নভাবে হেসে উঠল সাজিদ। সাজিদের হাসির কারণ ধরতে পারল না রুশমি। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। সাজিদ হাসি থামিয়ে উত্তর দিল, তারা সবাই আপনার পেছনেই ঘুরবে। সামনে আর ঘুরবে না। আপনার পাশে থেকে আপনাকে আগলে রাখবে না। আমি কিন্তু আপনার সামনেও ঘুরি না। যারা ঘুর ঘুর করে তারা আসলে আবার নিজের ভালো বুঝে না। কিন্তু আমি তো নিজের ভালো বুঝি। রুশমি ক্রুর কণ্ঠে বলে, অত শত বুঝে আমার কাজ নেই। শোনো ছেলে, আমার জীবনে শুধু আমি কন্ডিশন অ্যাড করতে পারি আর কেউ না। রুশমির কথায় সাজিদ প্রগাঢ় অভিলাষ গলায় বলল, কিন্তু আমার কন্ডিশনগুলো তো আপনাকে মানতেই হবে। রুশমি সাজিদের মুখোমুখি হয়ে ফুঁসে উঠে বলল, আমি মানতে বাধ্য নয়। তুমি আমার বাড়ির সামান্য ড্রাইভার হয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলছো। হাউ ডেয়ার ইউ! আর তাছাড়া আমি তোমাকে টাকা দিয়ে বিয়ে করছি কি শর্ত মানার জন্য? হ্যাঁ, আপনি বড্ড উদ্ধত স্বভাবের। আমি বাড়ির ড্রাইভার হয় আর যাই হয় না কেন, বিয়েতেই আমি ড্রাইভারকেই করতে হচ্ছে আপনার, তাই না? যাই হোক, যেহেতু বিয়েটা হচ্ছে তাহলে আমার কন্ডিশনগুলো আপনাকে মানতে হবে। অন্তত যতদিন আমরা স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আবদ্ধ থাকবো ততদিন। এরপর আপনি আপনার মতো আর আমি আমার মতো। রুশমি দমে যাওয়া কণ্ঠে বলল, ঠিক আছে, বলো তোমার কি কি শর্ত আছে? সাজিদ এবার রুশমির মুখোমুখি হয়ে আঙ্গুল দিয়ে উপর নিচ ইশারা করে দেখিয়ে বলল, প্রথম শর্ত, এসব ট্রুপ শর্ট ড্রেস পরা যাবে না। ক্লাব, ডিস্ক, পার্টি, বন্ধুদের সঙ্গে এত আড্ডাবাজি চলবে না। আর হ্যাঁ, বিয়ের পর অবশ্যই শাড়ি পরতে হবে। ইউ! রুশমি ক্ষোভে ফুঁসে উঠছিল, কিন্তু সাজিদ ওকে থামিয়ে দিয়ে বলল, আমার কথা শেষ করতে দিন আগে। সে পরের শর্তগুলো বলল। দ্বিতীয় শর্ত হলো, আপনি বিয়ের পর আমার বাড়ি গিয়ে থাকবেন, আমার সেই একতলা বিশিষ্ট পুরো বাড়িতে।
আমাদের বিয়েটা যে ডিল সেটা কাউকেই জানাতে পারবেন না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, আপনি যে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিচ্ছেন এটা কাউকে জানাবেন না। কারণ আমার মা যদি জানেন তাহলে তিনি খুব কষ্ট পাবেন। জানলে হয়তো চিকিৎসাও করবেন না সেই টাকায়। সময় হলে আমি আপনার টাকা ফিরিয়ে দেব। ততদিন আপনি কাউকেই জানাবেন না এই বিষয়ে। মুখ লাল করে রুশ্মি ভেতরে ভেতরে ফুসফাস করলো, কিন্তু চুপ থাকলো। সে নিরুপায়। তার এই শর্তগুলা মানা ছাড়া উপায়ও নেই। ও ওর মাকে চ্যালেঞ্জ করেছে যে সে ড্রাইভারকে বিয়ে করে দেখিয়ে দেবে, না হলে এই সাজিদকে সে কখনোই বিয়ে করত না। তার মায়ের করা অপমানকে ঠেকাতে এই বিয়ে করার সিদ্ধান্ত সে নিয়েছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল রুশ্মি। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। এবার চলো কাজী অফিস। অতঃপর তারা কাজী অফিস গিয়ে খুবই সাদামাটা ভাবে বিয়ে করে নিল। 4 জন সাক্ষীদের আগে থেকেই রেডি করা ছিল। পরে অবশ্য গাড়িতে বসে তারা নিজেরাই এগ্রিমেন্ট অনুযায়ী একটা পেপারে সাইন করেছে, যেখানে লেখা 6 মাস পর তারা সেপারেশন করবে, ডিভোর্সও করবে। সাথে সাজিদের শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে। ওরা বাড়ি ফেরার আগে রুশ্মি একটা পার্লারে ঢুকলো। শর্ট রূপ টোপ ছেড়ে কালো সিল্কের একটা শাড়ি পরে বেরিয়ে এলো, উইদাউট মেকআপ। তার ঠোঁট দুটো প্রাকৃতিকভাবেই লাল, গালগুলো যেন টমেটোর মতো গোল। মুচকি হাসিতে বাম গালে একটা টোল পড়ে, যা সকল পুরুষের নজর কাড়তে বাধ্য। নববিবাহিতা নারীদের সৌন্দর্য প্রাকৃতিকভাবে বেড়ে যায়। কথাটি একদম পারফেক্ট। তাই তো কেমন সৌন্দর্য বেড়ে গেছে রুশ্মি ম্যাডামের। পলকহীনভাবে দৃষ্টি স্থাপন করিয়াছে সাজিদ। চোখ যেন সরবে না সেই মেয়েটির মুখপান থেকে সেই প্রতিজ্ঞায় করেছে। রুশ্মি সাজিদের দৃষ্টি বুঝতে পেরে বিহ্বল দৃষ্টি নিক্ষেপ করল সাজিদের পানে। সাজিদের শ্যামবর্ণ মুখে তখন নজর কাড়া হাসি। কিভাবে তাকিয়ে আছে দেখে তার গা জ্বলে উঠল। এমন ভাবে তাকিয়ে আছে যেন চক্ষু দিয়ে গিলে খাবে। অসভ্য একটা। রুশ্মি তুড়ি বাজিয়ে সাজিদের ধ্যান ভাঙাল। তারপর সে বলল, আজ আমি ড্রাইভ করব। ওই সিটে বসো। কি? সাজিদ অবাক হলো। যা বলছি তাই করো। সাজিদের কিছু না বলে ড্রাইভিং সিট ছেড়ে দিল। রুশ্মি ড্রাইভ করতে করতে আর চোখে তাকালো সাজিদের দিকে। মুখ গোমড়া করে আছে সে। রুশ্মি মুখ বাঁকা করে হেসে মনে মনে ভাবল, ড্রাইভার মশাই, আপনি যে আর আমার থেকে জীবনে ছাড়া পাবেন না। আমি আমার জীবনে যাকে একবার এন্ট্রি করাই তাকে যে ছাড়ি না কোনোদিনও। হাসিটা আরো প্রসারিত হলো ওর। সে তো জিতে গেছে তার মায়ের কাছে। সে কোনোদিন কোনো চ্যালেঞ্জে হারেনি, এই চ্যালেঞ্জেও হারবে না বলেই বিয়েটা করলো। তার মা তার ইগো হার্ট করেছে, আর রুশ্মির ইগো হার্ট করার অধিকার কারণ নেই। তার মায়েরও না। শুধু তার মা বলেছে বলেই নয়, বিয়েটা করার কারণ অনেক আছে। রুশ্মি গাড়িটি নিয়ে একটা হসপিটালের দিকে যাচ্ছে। সেদিকে কোনো ধ্যান নেই সাজিদের। সাজিদের চোখ যেন নির্লজ্জতার পরিচয় দিতে ব্যস্ত। বারবার তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে নজর যাচ্ছে। ফাঁকে ফাঁকে অজান্তেই চোখ চলে যাচ্ছে, যেন এটাই তার একমাত্র কাজ। মনে মনে নিজের চোখকে হাজারটা গালি দিচ্ছিল সাজিদ। দেখতে দেখতে গাড়িটি থেমে গেল এক জায়গায়। সাজিদ গাড়ি থেকে নেমে এলো। এটা তো হসপিটাল। হসপিটাল কেন এলেন? আমরা তো আপনার বাড়ি যেতাম, আপনার বাবা মায়ের কাছে। রুশ্মি কিছু না বলেই ভেতরে চলল। উপায় না পেয়ে সাজিদও চলল ওর পিছনে। হসপিটালের ভেতরে এগিয়ে তো সাজিদ অবাক। এটা তো তার বোন সান্ত্বনা। সান্ত্বনা এখানে কি করছে? মায়ের কথা মনে হতেই সাজিদের বুক ধক করে উঠল। সে প্রায় দৌড়ে এগিয়ে গেল ওর বোনের কাছে।
রুশমি ম্যাডামের বাবা মাও আছে। ওদেরকে দেখে আরো বেশি অবাক হয়ে গেছে সাজিদ। ওনারা এখানে কি করছেন? সব ভাবনা দূরে ঠেলে দিয়ে সান্ত্বনার দিকে গেল সে। বিচলিত হয়ে বলল, বোন তুই এখানে? মায়ের কিছু হয়নি তো? সান্ত্বনা ভাইকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাইয়া মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। মায়ের অপারেশন হচ্ছে। আমাদের মায়ের কিছু হবে না বলো ভাইয়া? মা ঠিক হয়ে যাবে তো? বলো না ভাইয়া। সাজিদ বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। তারও যে ভেতরটা খা খা করছে। এতদিনের এত কষ্ট সব যেন মনে পড়ে গেল তার। দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। কিন্তু চিন্তার বিষয় হলো একটাই, তার মায়ের অপারেশন তো টাকা ছাড়া হওয়ার কথা না। তাহলে কিভাবে সম্ভব? তার মানে কি রুশমি ম্যাডাম আগে থেকেই জানতো সবটা? চিন্তা করিস না বোন, মা ঠিক হয়ে যাবে। ডক্টর তো বলেছে অপারেশন করলেই মা ঠিক হয়ে যাবে। সান্ত্বনা ভাইকে ছেড়ে দিল। তাকিয়ে রইল অপারেশন থিয়েটারের সেই কেবিনের দিকে। রুশমি এক মনে দাঁড়িয়ে আছে। ভাই বোনের মাকে নিয়ে কতটা চিন্তা। চিন্তা হবেই তো, মা ছাড়া যে আর কেউ নেই তাদের। সেই তো তার মনি মাকে হসপিটাল ভর্তি করিয়েছে। সাজিদকে কিছুই বুঝতে না দিয়ে সে সান্ত্বনাকে জানিয়েছে মনি মাকে নিতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, যেন এই হসপিটালে চলে আসে। সান্ত্বনাকে ছেড়ে রুশমির দিকে তাকালো সাজিদ। রুশমি দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন হয়ে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কিন্তু তার মায়ের জন্য রুশমির এত চিন্তা কেন? সেই বা কি করে জানলো তার মা এই হসপিটালে ভর্তি আছে, যেখানে সে নিজেই জানতো না? সে রুশমির কাছে গিয়ে বলে, আপনি কি করে জানলেন আমার মা হসপিটাল ভর্তি আছে? সাজিদের সোজা সাপটা প্রশ্ন একটুও বিচলিত হয়নি রুশমি। যেন যে জানতো এরকম প্রশ্নের মুখোমুখি হবে, তাই সে প্রস্তুত ছিল। রুশমি সাজিদের দিকে তাকিয়ে বলল, এখন এসব বলার সময় নয়, পরে সবটা জানতে পারবে। এখন যাও হসপিটালের রিসেপশনে, এই কার্ডটা দিয়ে অপারেশন খরচ দিয়ে আসো। রুশমি এগিয়ে দিল কার্ডটা। সাজিদ বেশ অবাক হলো। মুখ থেকে একটাও কথা বের হলো না। আনমনে কার্ডটা নিয়ে চলে গেল রিসেপশনের দিকে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এলো। ডক্টর হাসি মুখে বললেন, অপারেশন সাকসেসফুল, শি ইজ আউট অফ ডেঞ্জার। সবার মুখে হাসি ফুটল। রুশমি খুশিতে জড়িয়ে ধরল সান্ত্বনাকে। রুশমি আর সান্ত্বনা একে অপরকে আগে থেকেই চেনে। সেই ইউনিভার্সিটিতে পড়ে তারা। সেই সূত্রে খুব ভালো বন্ধু তারা। রুশমির বাবা মাও এগিয়ে ওদের মাথায় রাখলো। দুজনেই আগলে নিল ওদেরকে। চলুন, আমরা চলে এসেছি। আপনার শ্বশুর বাড়িতে আপনার পা দুটো রেখে ধন্য করুন মহারানী। এই কয়েকদিন তো হসপিটাল আর নিজের বাড়িতেই ছিলেন। রুশমি বেশ বিরক্ত হলো সাজিদের কথায়। তবুও সে কিছু না বলে গাড়ি থেকে নেমে সাজিদের বাড়ির দিকে তাকালো। রং চটে যাওয়া, পেস্তারা খসে পড়া, জায়গায় জায়গায় শেওলা রং বর্ণ ধারণ করেছে। বেশ পুরনো হয়ে গেছে বাড়িটি, কিন্তু সব আগের মতোই আছে। সান্ত্বনার সঙ্গে ভালো বন্ধুত্ব হলেও আসা হয়নি। অনেক ছোটবেলায় সে এই বাড়িতে এসেছিল। 4-5 শতাংশ জায়গা জুড়ে বাড়িটি। আশেপাশে আরো কয়েকটি বাড়ি আছে। টিন সেট ঘর আছে। আশেপাশে 3-4টি তিনতলা বিশিষ্ট বড় বাড়িও হয়েছে এখন। আগে ছিল না এগুলো। সাজিদকে এগিয়ে যেতে দেখে রুশমিও এগিয়ে গেল ওর পিছু পিছু। সাজিদ গিয়ে দরজায় কড়া নাড়ল। করাঘাত করার মিনিট 2 পর দরজাটা খুলে দিল সান্ত্বনা। ছিমছাম গরনের চিকন চাকন মেয়েটা যেন আরো বেশি শুকিয়ে গেছে এই কদিনে। গায়ের রং গৌর বলা চলে না, আবার কালো বলা চলে না। মিষ্টি চেহারার একটা মেয়ে, ন্যাচারাল বিউটি যাকে বলে।
রুশমি শান্তনার দিকে তাকিয়ে বাঁকা হেসে একটা চোখ মারল। রুশমির দিকে তাকিয়ে শান্তনা হাসি আটকানোর চেষ্টা করল। নিজের ভাইয়ের সাথে রুশমিকে দেখে শান্তনা বড়সড় ঝটকা খেলেও বুঝেছে রুশমি কিছু একটা করেছে। সে একবার নিজের ভাই আর একবার রুশমির দিকে তাকালো। তারপর বিস্মিত কণ্ঠে ওর ভাইকে প্রশ্ন ছুড়ল, একি ভাইয়া, রুশমিকে তুমি কোথায় পেলে? সাজিদ স্পষ্টভাবে উত্তর দিল, তোর বান্ধবীকে বিয়ে করেছি আমি। তোর বান্ধবী ওরফে ভাবিকে ভেতর নিয়ে আয়। সাজিদের এমন স্পষ্ট কথায় বেশ অবাক হলো শান্তনা। বরাবরই ও ওর ভাইকে স্পষ্ট বাক্য বলতে শুনেছে, কিন্তু এটা যেন বিশ্বাস হচ্ছে না তার ভাই রুশমিকে বিয়ে করেছে। তার মানে রুশমি ওর ভাইকে বিয়েটা করেই নিল। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। রুশমিকে ভেতরে নিয়ে এসে নিজের বিস্ময় কাটানোর জন্য ভাইকে আবার জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি সত্যিই বিয়ে করেছ আমার বান্ধবীকে? সাজিদ দৃঢ়চিত্তে তাকালো ছোট বোনের পানে। মিথ্যা মিথ্যা বিয়ে হয় জানতাম না তো। হ্যাঁ, সত্যিই আমি বিয়ে করেছি। এটা তোর বান্ধবী আবার ভাবিও। ওকে আমার রুমে নিয়ে যা, আমি মাকে দেখে আসি। ঠিক আছে ভাইয়া। শান্তনার ধীর মোলায়েম কণ্ঠ। মাকে ওষুধ দিয়েছিস? সাজিদ যেতে যেতে জিজ্ঞেস করলো শান্তনার কে। শান্তনা মাথা নেড়ে হুম বলল। সাজিদের মা এখন ভালো আছে। 2 দিন আগে উনাকে ডিসচার্জ করিয়ে এনেছে সাজিদ। যদিও ডক্টর ছাড়তে চায়নি, তাও এনেছে। বাড়িতেই ভালো করে দেখাশোনা করবে তারা 2 ভাই বোন। সাজিদ ওর মায়ের ঘরের দিকে গেল, আর শান্তনা রুশমিকে নিয়ে ভাইয়ের রুমে গেল। রুশমি এতক্ষণে চুপচাপ আশপাশটা দেখছিল। এই বাড়িতে সে কত ছোটবেলায় এসেছিল। তখন সাজিদের বয়স 10 বছর হবে, আর তার বয়স ছিল 5 বছর। আজ এত বছরে এই বাড়ির উঠান, ছোট্ট বাগানে সেই জুঁই ফুল গাছটি, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রুশমি। আসুন ভাবি, এটাই ভাইয়ার রুম। হঠাৎ শান্তনার মুখে ভাবি আর আপনি ডাক শুনে রুশমির সম্মিত ফিরে এলো। সে চোখ ছোট ছোট করে তাকালো শান্তনার দিকে। শান্তনা রুশমিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুঝতে পারলো ওর আসলে পছন্দ হয়নি ভাবির একটা। বান্ধবী রেগে গেছে। আর একটু মজা নিতে তাই সে বলল, আমি আপনার একমাত্র ননদিনী। আর আমি যদি আপনাকে আপনি আর ভাবি না বলি তাহলে আমার ভাই আমার গর্দান নেবে। এটাই কি আপনি চান ভাবি সাহেবা? রুশমি রেগেমেগে বলে, ওরে শয়তান মেয়ে, তোর ভাইয়ের বউ হওয়ার আগে আমি আগে তোর বান্ধবী। তোর ভাইকে তুই এত ভয় পাস আগে জানতাম না তো। তার আগে এটা বল, তোরা আসলেই বিয়ে করেছিস? শান্তনার সন্দিহান গলা। আরে হ্যাঁ, মণিমার অপারেশনের দিনই বিয়েটা হয়েছে আমাদের। ওই অবস্থায় বলার সময় পাইনি তোকে। মা বাবা জানে সবটা। খুশিতে ঝলমল করে উঠল শান্তনার চোখ মুখ। এই এই অসাধ্য সাধন করলি কি করে রে? রুশমি ভাব নিয়ে বলল, এমন ভাবে বলছিস যেন তোর ভাইকে বিয়ে করা খুব কঠিন কাজ। তবে হ্যাঁ, বিয়েটা করার জন্য সামান্য কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে। বড় কাজই তো। আমার ভাইকে চিনি আমি। কোনো মেয়েকে তো পাত্তা দেই না। তা বল না কি করে হলো সব? ওকে শোন তবে। সেদিন তোর ভাই টাকার জন্য একটা সাগলারের কথা শুনে একটা ছেলেকে ড্রাগ করতে গেছিল। আমাদের গাড়ি নিয়ে গেছিল একটা ক্লাবে। আমার সন্দেহ হয় আর তাতে তোর ভাইকে ফলো করতে লোক লাগাই আমি। পরে আমি সবটা জানতে পারি। ক্লাবে ঢুকে সাজিদ ড্রাগ করে ড্রিঙ্কস নিয়ে এগিয়ে যাচ্ছিল। আমি জানি যে এটা অনেক বড় অন্যায় কাজ করাচ্ছে সাজিদকে দিয়ে। পরে সাজিদকে ফাঁসিয়ে দেবে, সকল অন্যায় সাজিদের উপর দিয়ে ওরা বেঁচে যাবে। আমি জলদি গিয়ে সেই ড্রাগ করে ড্রিঙ্ক খাওয়ার নাটক করি। বাকিটা ফেলে দিই, যাতে সাজিদ এত বড় অন্যায় না করতে পারে।
পরে আমার নাটক করতে হয় নেশা হওয়ার। সাজিদ আমাকে বাসায় নিয়ে এসে আমার বিছানায় শুইয়ে দিয়ে চলে আসছিল, কিন্তু আমি ওর সঙ্গে অনেক কিছু করে ফেলি ইচ্ছে করেই। তখন সাজিদ আমাকে অনেক কষ্টে ছাড়িয়ে বেরিয়ে আসে আমার রুম থেকে। এসব আবার আমার মা দেখে ফেলেছিল। মা ভেবেই নিয়ে আমরা ঘনিষ্ঠ সম্পর্কে আছি। মা এমনভাবে অপমান করছিল, পরের দিন কি আর বলবো। আমার জেদ চেপে বসে পরে যখন মা আমার সাজিদের বিয়ের কথা বলে আমি অপমান করি সাজিদকে অনেক। পরে অবশ্য সবটা জানতে পারি সাজিদ মণিমায়ের অপারেশন করার জন্য টাকার প্রয়োজনে ওসব করেছিল। এরপর ভেবে চিন্তে একটা প্ল্যান করি আমি ওকে টাকার অফার করি আর বিনিময়ে আমাকে বিয়ে করতে বলি। আমি জানতাম তোর ভাইয়া মণিমায়ের কথা ভেবে হলেও রাজি হবে। তাও রাজি তো হয়েছে বিয়ে করতে, সেটা কন্ট্রাক্ট পেপার অনুযায়ী। ভাব তাহলে কি চিৎ তোর ভাই। সবটা শুনে শান্তনার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। এত কিছু করতে হয়েছে রশ্মিকে। তার ভাইয়ের যে মেয়ে দেখলেই অ্যালার্জি হয় সেটা সে খুব ভালো করেই জানে। সেই ছোট্টবেলার ওর জুই ফুলের জন্য অন্য কাউকে সে নাকি বিয়ে করবে না। এখন রশ্মি তার ভাইয়ের বউ হয়ে দেখিয়ে দিল। তো এখন বল কেমন দিলাম। রশ্মি ভাব নিয়ে বলল। শান্তনা কিছু বলবে তখনই সাজিদের ডাক পড়ল। এই যায় রে বান্ধবী, পরে কথা বলবো। শান্তনা আর দাঁড়ালো না, সে চলে গেল বাইরে। রশ্মি সাজিদের রুমে ঢুকলো, চারিপাশে চোখ বুলিয়ে নিল রুমটার। আহামরি খুব সুন্দর না হলেও বেশ গোছানো। একদম প্রতিটি কোণে পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ বিদ্যমান। কেন জানি পছন্দ হলো তার এরকম পরিবেশ। খুব সাধারণ একটা রুম। ছোট্ট রুমটাই ছোট্ট একটা খাট, একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের পাশে একটা পুরনো ওয়ার্ডরোব। একপাশে বইয়ের তাকে রয়েছে অসংখ্য বই। বইগুলো নিশ্চয়ই সাজিদেরই হবে। সে দেখল রুমের সাথেই একটা ওয়াশরুমও আছে। সে বেশ অবাক হলো। এরকম একটা বাড়িতে এটা বাথরুম সে মোটেও আশা করেনি। সে খাটে গিয়ে বসল। সে একদমই শাড়ি সামলাতে পারে না। তার উপর মনে হচ্ছে কুচিগুলো এক্ষুনি খুলে যাবে। সে শাড়ির আঁচলের পিন খুলে রেখে কুচিগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। এসেই তো কাহিনী বলতে হলো শান্তনাকে। কিছু বলার আগেই তো সাজিদ আবার ডাক পাঠালো শান্তনাকে। হঠাৎ করেই সাজিদ ওর রুমে প্রবেশ করে আর চিৎকার করে ওঠে। এমন চিৎকার শুনে রশ্মি হাত থেকে শাড়ির কুচি ফেলে দরজার দিকে তাকালো। সাজিদকে দেখেই অপ্রস্তুত হয়ে পড়ল সে। ভুলেই গেল যে সে এখন উদাম হয়ে আছে। সাজিদ দুহাতে চোখ ঢেকে বলল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, ঘরে ঢুকেই এমন শাড়ির আঁচল ফেলে উদাম হয়ে আছেন কেন? আমাকে প্রভোগ করতে চাইছেন নাকি? হ্যাঁ। রুশমির চোখ পড়ল নিজের দিকে। তাড়াতাড়ি আঁচল তুলে নিল নিজের গায়ে। সে চোখ গরম করে বলল, এই আমি তোমাকে প্রভোগ করতে যাব কোন দুঃখে? আমি তোমার বিয়ে করা বউ। আমি তোমার সামনে যেভাবে ইচ্ছে করবে সেভাবেই থাকতে পারবো। চাইলে একেবারে উদাম হয়েও থাকতে পারবো। সাজিদ চোখ বন্ধ করেই বলল, মুখে লাগাম নেই কেন আপনার? নির্লজ্জ একটা মেয়ে। যেভাবে ইচ্ছে সেভাবে থাকবেন মানেটা কি? হ্যাঁ 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 থাকবো। কথা অনুযায়ী আজকে আমাদের বাসর হবে। বিয়ে তো হয়েছে 7 দিন আগে, আর আজকে বাসর রাত হবে, তাও দেখো কেমন কথা বলছে। কোথায় বলবে বউ আসো একটা চুমু দেই? একটু জড়িয়ে ধরি তা না। এসেছে আমি কতটা নির্লজ্জ সেটার তদারকি করতে যত সব। কথাগুলো বলেই রুশমি বাইরে চলে গেল। আর সাজিদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুশমির দিকে। এটা কোন রুশমি? এই যেন অন্য একজন। বিয়ের পর এতটা বদল বাবা। বার কয়েক পলক ঝাপটালো সাজিদ। এখনো সে তাকিয়ে আছে বাইরের দিকে।
এই মেয়েটার সঙ্গে কোথাও যেন তার সেই ছোট্টবেলার জুঁই ফুলের মিল আছে। কিন্তু ও কি করে হবে? রুশমির মা বাবাকে তো দেখেছে সে, কিন্তু কেন তার মনে এই মেয়ের জন্য ভালো লাগা কাজ করছে? বিকালে সাজিদ ঘুমাচ্ছে আর রুশমি সেই জুঁই গাছটায় যত্ন সহকারে পানি দিচ্ছে। আজও তার কথা ভেবে সাজিদ এই জুঁই ফুল গাছের যত্নের কোনো ত্রুটি রাখেনি। সেই ছোটবেলা যখন সে এসেছিল তখন জুঁই ফুল নিয়ে খেলা করছিল, আর সাজিদ পেছনে থেকে এসে বলেছিল, জুঁই ফুল তোমার জন্য এই জুঁই ফুল গাছটা লাগিয়েছি। তুমি যখন আমার কাছে থাকবে না তখন এই জুঁই গাছটাকে দেখে তোমার দেখার স্বাদ মেটাবো। কারণ তুমি ঠিক জুঁই ফুলের মতোই সুন্দর, যদিও তোমাকে দেখার স্বাদ মিটবে না কখনোই, তবুও তুমি থাকবে আমার প্রাণেশ্বরী প্রণয় প্রত্যুষের আগমন হয়ে। ছোট্ট জুঁই হয়তো তখন সাজিদের কথা বুঝতে পারেনি, কিন্তু খিলখিল করে হেসেই কুল পায়নি। সে কি হাসি! আগের কথা ভেবেই রুশমি খিলখিলিয়ে হেসে উঠল আবারও। ঠিক তখনই কেউই অনুদ্ধত কণ্ঠে আওয়াজ তুলে বলল, জুঁই ফুল, তোমার হাসির শব্দে আজও সেই আগের মতোই তাল স্বর মায়া আছে, যা আমার ভেতরের সবকিছু তোলপাড় করে দিতে যথেষ্ট। রুশমি ঋষিতভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো। সেই মিহি কণ্ঠে অনুদান কল্পনামূলক স্মৃতিচারণ হতে বেরিয়ে এলো রুশমি। পিছনে ফিরে দেখল সাজিদ বুকে কাঁধ গুজে দাঁড়িয়ে আছে। তুমি তো ঘুমাচ্ছিলে, কখন উঠলে? তোমার হাসির শব্দে ঘুম ভেঙে গেছে আমার। সেই পুরনো অভ্যাসই তোমাকে আমায় চিনতে সহজ করে দিল। আজও জুঁইফুল নেড়ে দেখতে ভুলনি। সেই ছোটবেলার মতো খিলখিল শব্দ করে হাসা, সেই মন মাতানো হাসি, জুঁই গাছের যত্ন নেওয়া, এভাবে তো একমাত্র আমার জুঁইফুলই করতো, তাই না? সাজিদের কাছে ধরা পড়ে ইস্ত লজ্জায় পড়ে গেল রুশমি। সে মন প্রাণে চাইতো সাজিদ নিজেই তাকে চিনে নিক, আপন করে নিক তার জুঁইফুলকে। তাও ঠোঁট কামড়ে হেসে বলল, কে তোমার জুঁইফুল শুনি? সাজিদ এগিয়ে এলো তার দিকে। কাছে এসে দাঁড়িয়ে কোমর চেপে ধরে মিশিয়ে নিল নিজের বুকের সঙ্গে। আগে বলনি কেন তুমি আমার ছোট্টবেলার জুঁইফুল? এই নকল নাম কেন শুনি? আর তোমার মা বাবাই বা কোথায়? ওনারা তো তোমার বাবা মা নয়। এখন যেন এই চোখের ঠিক প্রশংসা করতে পারছে না রুশমি। যে চোখে ছিল একটু আগে এক রাস মুগ্ধতা, প্রণয়, সেই চোখে এখন যেন হিংস্রতা। রুশমি হকচকিয়ে গেল সাজিদের চোখের ভয়াবহতা দেখে। শুকনো ধূপ গিলে বলল, আমি তো নকল নামে আসিনি তোমার কাছে সাজিদ ভাই। আমার পুরো নামই তো রুশমি নেওয়ার জয়ী। তুমি তো জানতে না আমার পুরো নামটা, কারণ আমি চাইনি তুমি আমাকে রুশমি নামে কখনোই ডাকো। তোমার মুখে জুঁইফুল নামটা যে আমার হৃদয় আঙিনায় প্রণয় সৃষ্টি করে সাজিদ ভাই। সাজিদ আরো একটু চেপে ধরল তার জুঁইফুলকে। তারপর বলল, তুমি তো আমাকে আগেই চিনেছিলে, তাহলে আগেই বলনি কেন? আর তোমার বাড়িতে তুমি যাদের বাবা মা বলো ওনারা তো নয় তোমার মা বাবা। রুশমি সাজিদের চোখের গভীরে যেন হারিয়ে যাচ্ছে। আনমনে আড়ষ্টভাবে বলে, আমার বাবা মা কেউ বেঁচে নেই সাজিদ ভাই। গাড়ি অ্যাক্সিডেন্টে উনারা এই দুনিয়ায় আমাকে একা করে চলে গেছেন। সেদিন তোমাদের বাড়ি থেকে ফেরার সময় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমি ছিটকে দূরে পড়েছিলাম। আর এখন যারা আমার বাবা মা ওনারা আমাকে কুড়িয়ে পেয়েছিল, উনাদের পালিত সন্তান আমি। তারপর প্রথম যেদিন আমি সান্ত্বনার মুখে শুনি যে তার ভাই ছোট্টবেলা থেকেই জুঁই নামের একজনকে ভালোবাসে, যার জন্য এখনো অবধি কাউকে মন দেয়নি তার ভাই, তখনই আমার খটকা লাগে। আর আমি সব ডিটেলে জেনে তোমাকে ফলো করতাম। ড্রাইভারের চাকরি দিয়ে কাছ থেকে তোমাকে দেখতাম। আমি চাইতাম তুমি আমাকে একদিন নিজে থেকেই চিনে নাও। সবটা শুনে সাজিদ এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরল তার জুঁইফুলকে। আমো সরি জুঁইফুল, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যদি আমাকে আগেই জানাতে তাহলে আমি কোনো দিনও কন্ট্রাক্ট পেপার সাইন করে তোমাকে বিয়ে করতাম না। ভারী শোনালো সাজিদের কণ্ঠ।
রুশমি হেসে উঠল। রুশমির হাসির কারণটা ঠিক ধরতে পারল না সাজিদ, তাই ওকে ছেড়ে দিয়ে সরু চোখে তাকিয়ে রইল ওর দিকে। রুশমি নিজের ঠোঁটে মুগ্ধতা এনে বলে, তুমি ভাবলে কি করে সাজিদ ভাই? তোমাকে আমি বিয়ে করব, সেটাও কন্ট্রাক্ট অনুযায়ী। ওটা নকল কন্ট্রাক্ট পেপার ছিল। তুমি কিন্তু এখনো সেই বোকাই আছো সাজিদ ভাই, সেই ছোটবেলার মতো। ওরে পাজি মেয়ে দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। আমাকে বোকা বানানো? একই একই সাজিদ ভাই, আমাকে এখন মারবে নাকি? নতুন বউ আমি তোমার, কোথায় আদর করবে তা না করে তাড়া করছো। ওই কন্ট্রাক্ট পেপারে তো এমন কোনো শর্ত ছিল না তোমাকে আদর করতে হবে বিয়ের পর। ওহো হো, তাই না? কন্ট্রাক্ট পেপারে তো এটা লেখা ছিল না তোমার সামনে আমি শাড়ির আঁচল ফেলে রাখতে পারবো না। সাজিদ রুশমিকে তাড়া করেই যাচ্ছে আর রুশমি সাজিদের থেকে বাঁচার চেষ্টা করছে। এদিক সেদিকে ছুটোছুটি করছে। দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেই এক সময় সাজিদ ধরে ফেলল রুশমিকে। ফট করে কোলে তুলে নিল। লজ্জায় ইস্ট লাল বর্ণ ধারণ করল রুশমির মুখ। সাজিদ রুশমির কানে নিজের অধর যুগল ছুঁয়ে দিয়ে বলে, আজ রাতে তোমাকে আদরে আদরে মুড়িয়ে দেব। দেখি কত আদর নিতে পারো তুমি। সেই তো এতদিন তুমি আমাকে দূরে ঠেলে রেখেছো, তার শাস্তি তো পেতেই হবে, তাই না? তোমাকে ভালোবাসি আমার মায়া গুচ্ছিত অনুভূতিতে, যার সমাপ্তি হয়তো শেষ নিঃশ্বাসে। তোমায় দূরে ঠেলে রাখার ক্ষমতা যদি তোমার জুঁই ফুলের থাকতো তাহলে সে নিজেই ক্ষুণ্ণ হয়ে যেত সাজিদ ভাই। সেই ছোট্টবেলার সাজিদ হয়ে আজও কি আসবে তুমি আমার হৃদয় আঙিনায় প্রণয় প্রত্যুষের আগমন নিয়ে? সাজিদ মুচকি হেসে একটা জুঁই ফুল নিয়ে তার জুঁই ফুলের কানে গুঁজে দিয়ে বলে, ভালোবাসি জুঁই ফুল। আমিও ভালোবাসি সাজিদ। সমাপ্ত।